হ্যালো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। আজকে আমরা যাচ্ছি সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী পানাম নগরে, যেখান থেকে আমরা আজকে জানতে পারবো পানাম নগরের ইতিহাস এবং ঐতিহ্য। দেখতেই থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি এবং আমাদের সাথেই থাকুন। পানাম সিটিতে পৌঁছানোর জন্য আমরা একটি গাড়ি রিজার্ভ করলাম, যেটি অত্যন্ত স্বল্প মূল্যে আমাদেরকে পৌঁছে দেবে পানাম সিটিতে। যেতে যেতে পথিমধ্যে আমরা দেখতে পেলাম মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য, যেখানে সবুজের সমারোহে দিগন্ত বিস্তৃত আকাশ, যেটি মিশে গেছে অত্যন্ত সৌন্দর্যের সাথে, নদীর সাথে। এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে কোথায় কোন সৌন্দর্য লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানি না সময়ের কারণে। চলুন আজকে এই ইট পাথর ঘেঁষা নগর সভ্যতা থেকে বের হয়ে আরেকটি প্রাচীন নগর সভ্যতার সন্ধান করে আসি আমরা পানামে। চলুন আমরা দেখে আসি পানামের সেই ঐতিহাসিক স্থানগুলো এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। পানাম নগরের অবস্থান সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে। হাঁটাপথেই পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতির পানাম পুল দিয়ে। যদিও পুলটি এখন ধ্বংস হয়ে গেছে। পুলটির দৈর্ঘ্য ছিল ৭২ ফুট আর প্রস্থ ছিল ১৫.৫ ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়েই পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়া যায় পানাম সড়কে। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। যদিও আমরা পানাম নগরে গিয়েছিলাম লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে প্রায় বেশ কিছুটা দূরে। অটোতে করে মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম পানাম সিটিতে। ইতিহাস থেকে জানা যায় ১৫ শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হল সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁওয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলে তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগাঁও প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে উপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর, যার স্মৃতিফলকে রয়েছে ১৮১৩ সালের নামফলক। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। ১৬১১ খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক এবং সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল, পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় যে পানাম সোনারগাঁও একটা উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতান আমলে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানাম নগরের বিভিন্ন বিষয়ের বিবরণ তুলে ধরতে গিয়ে আমরা লক্ষ্য করি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম শহরের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা ১ তলা থেকে ৩ তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধার স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার ও নির্মাণ কৌশলের দিক থেকে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সাথে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি প্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত।
এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বেশিরভাগ বাড়ির চারদিকে ঘোড়াটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কূপ বা কুয়া। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজানজিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া রয়েছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষতা লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন করা শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর উচ্চ হিন্দু বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়। ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। পানাম নগরের মূল প্রবেশপথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিল, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতসেঁতে গুমট। বাড়িগুলোর দেওয়ালে গজাচ্ছে গাছপালা। অনেক বাড়ির ভেতরে ঢুকে গেছে গাছের শেকড়। অনেক ঘরের চৌকাঠ রেলিং খুলে পড়েছে। চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে, ভেঙে পড়েছে সিঁড়ি ও দেওয়াল। পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশু পাখি মলমূত্র ত্যাগ করে থাকে। অনেক বাড়িরই সিরামিক টাইলসে ভাঙন ধরেছে, খিলানে ধরেছে মরিচা। কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা। এমনকি 2005 খ্রিস্টাব্দে 2টো বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। এখনও অন্তর্বাটি বহির্বাটি উভয়ই টিকে আছে এরকম 40টি বাড়ি রয়েছে পানামে। একটি বাড়িতে বিশাল নাচঘর পর্যন্ত টিকে আছে, যার চারদিকে একতলা ও দোতলায় দর্শকের বসার সুব্যবস্থা রয়েছে। এখন সেই নাচঘরে বসে জুয়ারি আর নেশাখোরদের আড্ডা। তাই প্রশাসনের সঠিক উদ্যোগই পারে পানাম নগরকে আবার তার সুবর্ণ উচ্চতায় পৌঁছে দিতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।